আরআইএল দেশ সাম্প্রতিকই স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। গত 15.5 বছরের স্বৈর শাসনের ধকল কাটিয়ে সংস্কার ও গণতন্ত্রের পথে উত্তরণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিপরীতে দাবির মিছিল নিয়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো পক্ষ রাজপথে নামছে। অপরদিকে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ তো রয়েছে, এসব কিছুর মূলে নাকি রাজনীতি। আজকে আমরা শিরোনাম ঠিক করেছি রাজনীতিতে জোট। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে উপস্থিত আছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের আরেকজন অতিথি, তিনি পথে আছেন, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে পেয়ে যাবো। আমি শুরুতে আর আলোচনায় চলে যাই। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আসি। রাজনীতিতে কি নতুন মেরুকরণের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি কিনা? আপনাদের একটি ছাত্রদের, যারা আসলে 24-এর আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল, যাদের নেতৃত্বে আন্দোলনটি হয়েছে, একটি নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি। সেখানে আপনারা একটি দল করছেন এবং অন্যান্য দলগুলো আমরা দেখছি যে বিভিন্ন দলের সঙ্গে যাচ্ছে, যোগাযোগ করছে। কোনো জোট বা কোনো মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি কিনা? আমি এটাকে রাজনীতিতে নতুন মেরুকরণ না বলে আমি বলবো নতুনের রাজনীতি শুরু হতে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ধারার একটা পরিবর্তন আসছে। সেটা কেউ স্বীকার করুক আর না করুক, সেটা প্রত্যক্ষভাবে বোঝা যাক আর না যাক, বাট পরোক্ষভাবে এটা একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আগের চাইতে নিজেদের ব্যাপারে এবং মানে অভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হচ্ছে। কারণ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ একদম একজন কৃষক থেকে শুরু করে একজন সচিব পর্যন্ত প্রত্যেকেই কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। শুধু রাজনৈতিক দল না, যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, যে কোনো রাজনৈতিক উদ্যোগ, এসবের দিকে মানুষের একটা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। যার কারণে হচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম চাইলেই আগের মতো যাচ্ছে তাই ভাবে দল চালাতে পারছে না বা প্ল্যাটফর্মকে চালিয়ে নিতে পারছে না। তো বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি রাজনীতির খোরাকে আসতে যাচ্ছে, যেটা হচ্ছে তারুণ্যের একটি দল, তরুণদের একটি দল। যে তারুণ্য 69 ঘটিয়েছে, 70 ঘটিয়েছে, 71 ঘটিয়েছে, 90 ঘটিয়েছে এবং সর্বশেষ 24 ঘটিয়েছে। সেই তরুণরাই প্রথম উদ্যোগ নিয়ে একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নেতৃত্ব উঠে এসেছে, সেই নেতৃত্ব একসাথ হয়ে একটি নতুন দল করতে যাচ্ছে, যেটা হয়তোবা এই উপমহাদেশের মধ্যে এমন কোনো রাজনৈতিক দলের উদ্যোগ এর আগে লক্ষ্য করা যায়নি। তো এই উদ্যোগটার প্রতি সারা দেশের মানুষের আলাদা একটা আকাঙ্ক্ষা রয়েছে। এই উদ্যোগের প্রতি, উদ্যোগকে কেন্দ্র করে এই দেশের মানুষের আলাদা স্বপ্ন রয়েছে। তো সেই জায়গা থেকে একটি রাজনৈতিক দল হওয়ার আগেই, সেই রাজনৈতিক দলের কোনো কাঠামো দাঁড়ানোর আগেই সেই রাজনৈতিক দল নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে, যেটা এর আগে কখনো কোনো রাজনৈতিক দল নিয়ে সেভাবে হয়ে ওঠেনি। যার কারণে রাজনৈতিক দল হওয়ার আগেই বড় কিছু রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করেছে। কারণ মানুষের ফালসটা তারা কিছুটা বুঝতে পারছে যে মানুষ নতুনের রাজনীতি চাচ্ছে, নতুন ধারার রাজনীতি চাচ্ছে, যেটা সামনে পরিবর্তন আনবে। তাছাড়া দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পর থেকে যেই ধরনের রাজনীতি চলে আসছে, যেই ধরনের রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যা কিছু করা প্রয়োজন সেই কিছু তা করাটাই হচ্ছে রাজনীতি, এমন একটা ভাব এসে গেছে। পরিবারতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছে, আবার হচ্ছে সামরিক শাসনের মধ্য দিয়ে ক্ষমতায় থেকে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী থেকেই পুরো মন্ত্রী পরিষদ রেখেই তাদেরকে নিয়ে আবার হচ্ছে দল গঠন করে ক্ষমতায় থাকার সেরকম একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু এই প্রথম একটা রাজনৈতিক দল, যেটা সারা দেশের মানুষের রাজনৈতিক দল হওয়ার আগে একদম গ্রামের একজন কৃষক যে তার খামারে কাজ করছে, একজন রিক্সা ড্রাইভার যে হচ্ছে রিক্সা চালাচ্ছে, প্রত্যেকেই কিন্তু হচ্ছে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, নতুন কিছু হতে যাচ্ছে, হওয়ার আগেই তাদের কাছে এই ধারণাটা পৌঁছে গেছে এবং তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কিন্তু এর আগে রাজনৈতিক দল হয়, তারপরে তারা মানুষের কাছে যেতে হয়, মানুষের কাছে নিজেদের পরিচয় দিতে হয়, লক্ষ্য উদ্দেশ্য বলতে হয়, অনেক বিষয় থাকে। আপনাদের নতুন ধারাটা কি? তবে এই ধারা নিয়ে, যে আদর্শ নিয়ে আসতে যাচ্ছে, আমাদের নতুন যে ধারাটা, আমরা একটি সেন্ট্রিস্ট রাজনৈতিক দল গঠনের চেষ্টা করতে যাচ্ছি, উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে মধ্যমপন্থী রাজনৈতিক দল হবে। এটা না ডান হবে না বাম হবে। এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকেরই একটা মিলন, মানে প্রত্যেকটা মতের একটা মিলন এখানে। সেটা কি ডান বাম দুপক্ষেরই? ডান বাম মধ্যমপন্থী সকলের মিলনস্থল হবে।
এই মানে আমাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা হতে যাচ্ছে, রাজনৈতিক দল হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলটি, এটাকে কেন্দ্র করে দেশের মানুষ শুধুমাত্র হচ্ছে বাংলাদেশে পন্থী রাজনীতি হবে, এই ভূখণ্ডকে কেন্দ্র করে রাজনীতি হবে, যে বাংলাদেশ ভূখণ্ডটাকে নিয়ে। প্রতিটি রাজনৈতিক দলের একটি মূল কেন্দ্রবিন্দু বা মূল আকর্ষণের একটি জায়গা থাকে, একজন ব্যক্তি থাকে, সেখানে আপনাদের কে থাকছেন? এই যে সবচাইতে বড় আকর্ষণের জায়গা আমাদের সেখানে, সবচাইতে বড় আগ্রহের জায়গা সেখানে, আমরা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি থেকে, পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। পরিবারতান্ত্রিক রাজনীতি উপমহাদেশে আরো ব্যক্তি অন্যান্য কেন্দ্রিক দেশেও আছে। রাজনীতি থেকে আমরা বের হয়ে আছে, বাট আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আমরা তার বাইরে একক নেতৃত্বের বাইরে কয়েক স্তরের নেতৃত্ব তৈরি করতে চাচ্ছি, যে নেতৃত্বে মানুষ শুধুমাত্র এক ব্যক্তিকে দেখে, এক ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন ভোট দিবে না, বাট মানুষের তার ডেপুটি লিডারও একজন মানে হচ্ছে ইয়া থাকবে, ডেপুটি লিডারও ক্ষমতাবান থাকবে। এই ক্ষেত্রে আমরা এমন একটা রাজনৈতিক দল করতে চাচ্ছি যে শুধুমাত্র প্রেসিডেন্ট কিংবা হচ্ছে চেয়ারম্যান কিংবা হচ্ছে লিডার, যিনি প্রধান লিডার থাকেন, তার কথাই যে দল চলে তেমন কিছু যেন না হয়। উনি চাইলেই হচ্ছে যে হচ্ছে তার সেকেন্ড ইন কমান্ডকে সরিয়ে দিতে পারেন, আবার নতুন নিয়োগ দিতে পারেন। আমরা এসবের বাইরে একজন থাকতে চাচ্ছি। ক্যারিসমেটিক লিডার তো থাকে, একটি দলকে নেতৃত্ব দিতে, আমরা মনে করি সময়কে নেতৃত্ব দিতে। আমাদের যে রাজনৈতিক দল হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলে শুধুমাত্র একজন ক্যারিসমেটিক লিডার থাকবে না, এখানে মিনিমাম 10 জন ক্যারিসমেটিক লিডার থাকবে, এবং 10 জনের একত্রিত সম্মিলিত চেষ্টার মধ্যে দিয়ে রাজনৈতিক দলটি গড়ে উঠবে। এখন রাজনীতিটা আসলে কি নিয়ে হচ্ছে? রাজনীতিতে প্রতিযোগিতা বাড়ছে বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা? আমরা গত 15.5 বছরের যে রাজনীতি দেখেছি, সেখান থেকে বেরিয়ে এখন কি সুস্থ ধারা রাজনীতির দিকে ফিরছি কিনা? অবশ্যই সেটা তো আমরা লক্ষ্য করছি। দেখেন হচ্ছে, আমি এটা বলবো না যে পুরোপুরি আমরা সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসছি, তবে আমরা ফেরার পথে আছি। আপনার দেখেছেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক ছাত্র শিবিরের সভাপতির লাঞ্ছনার ঘটনায় ছাত্রদল দুঃখ প্রকাশ করেছে, এবং হচ্ছে তারা আবার মিলেমিশে একসাথে বিবৃতি দিয়েছে, কথা বলেছে। এই যে একটা নতুন দিকে, আগের যে রাজনৈতিক ধারা সেটা থেকেও তারা বের হয়ে আসছে। তো এর আগে আমরা কিন্তু দুই রাজনৈতিক দলের মধ্যে কোনো ধরনের ঝামেলা হলে প্রত্যেকেই অপরের উপর দায় চাপানোর চেষ্টা আমরা দেখেছি, কিন্তু এই জায়গা থেকে ধীরে ধীরে বের হয়ে আসা হচ্ছে। এবং দেখবেন যে হচ্ছে তেমন একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বড় ধরনের সংঘাত সৃষ্টি হয় নাই রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে। এই যে একটা পরিবর্তন, আসলে এই পরিবর্তনটা তারা নিজেরা স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক করতে বাধ্য হচ্ছে, কারণ মানুষ, এদেশের জনগণ, এদেশের প্রতিটা মানুষ তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং তাদেরকে অবজার্ভ করছে। তারা জানে এই অবজারভেশনে যদি তারা ফেল করে, তাহলে আগামী রাজনীতিতে তারা জায়গা হারাবে। রাজনীতিতে কি নতুন কোনো জোট বা আপনারা কোনো নতুন জোট করবেন কিনা, যে ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে ভোটকে কেন্দ্র করে? সেটা তো হচ্ছে নির্বাচন আসা পর্যন্ত দেখা যাবে। তবে হচ্ছে আমরা সাধারণভাবে আমরা যে পলিটিক্যাল পার্টি করতে চাচ্ছি, সেটা আমরা একটা আমব্রেলার মতো কাজ করতে চাচ্ছি, যে আমব্রেলার মধ্যে একটাই প্রতীক থাকতে পারে, সেই আমব্রেলার মধ্যে বিভিন্ন ছোট ছোট পার্টি, বিভিন্ন মতের মানুষের জনের মানে বিভিন্ন মতের মানুষ বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে তারা এই প্ল্যাটফর্মের নিচে আসতে পারবে। জি, আমরা একটি 24-এর যে জুলাই আগস্টের যে বিপ্লব দেখলাম, এরপর একটি বিজয়, সেই বিজয়ের পরে মানুষের যে প্রত্যাশার জায়গা ছিল, আকাশচুম্বী যে আশা ছিল, সংস্কার এবং গণতন্ত্রের পথে উত্তরণ, গত 15-15.5 বছরের যেই নির্বাচনী ব্যবস্থা ছিল, সেখান থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ বা নতুন নির্বাচনী ব্যবস্থায় ফিরে আসা, সেই ক্ষেত্রে মানুষের আশার জায়গা বা প্রত্যাশার জায়গা কি কোনো ভাটা পড়েছে, বা সে ঠিকঠাকভাবে চলছে বলে মনে করেন? প্রত্যাশার জায়গা কিংবা স্বপ্নের জায়গাটাতে হচ্ছে এটা কমে না, মানে স্বপ্ন আমরা অনেক বেশি দেখি এবং প্রত্যাশা আমরা রাখি, কিন্তু সেই প্রত্যাশা পূরণ আমরা করতে পারি কিনা সেটা হচ্ছে সবচেয়ে বিষয়। মানুষ আশাহত হচ্ছে, এটা অবশ্যই ঠিক, কারণ হচ্ছে যেই পরিমাণ প্রত্যাশা আমার নিজেরও ছিল, আমি তো সেই প্রত্যাশার ধারে কাছেও তেমন কোনো পরিবর্তন দেখছি না। তো পরিবর্তন হচ্ছে, একেবারে হচ্ছে না তা না। যেমন এখন যে পরিবর্তন হচ্ছে, যে রাষ্ট্রের প্রধান তিনি এখন হচ্ছে ভিভিআইপি প্রটোকল নিয়ে যাতায়াত করেন না, তিনি এখন হচ্ছে রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগিয়ে রেখে নিজে যাতায়াত করেন না। এই যে পরিবর্তনটা হচ্ছে, এখন আর হচ্ছে আপনার মন্ত্রী পরিষদের যারা আছেন বা উপদেষ্টা যারা আছেন, তাদের বিরুদ্ধে এখন হচ্ছে আত্মীয় স্বজনকে কেন্দ্র করে বড় বড় লুটপাটের খবর আমরা এখন পাচ্ছি না। আমরা এখন হচ্ছে আপনার জাস্ট কিছু বিষয় আছে যে হচ্ছে আমরা চাইলেই একসাথে মানে আমলাদের যেই আমলাতান্ত্রিক যে ব্যবস্থা ছিল সেটা ভেঙে দিতে পারেনি, যার কারণে আমাদের প্রশাসনিক ব্যবস্থায় স্থবিরতা আছে। ধীরে ধীরে দেশের মানুষ পুলিশ অফিসারের মুখোমুখি হচ্ছে, আজকেও একজন পুলিশকে অ্যারেস্ট করা হয়েছে। তো হচ্ছে
কিছু পরিবর্তন তো অবশ্যই আসছে। জি, এই যে বললেন যে এখনো আমলাতন্ত্র, গত 15.5 বছরের যে আমলাতন্ত্র সেটি এখনো, সেই ধকলটি এখনো কাটিয়ে উঠতে পারেনি, এটি কেন? মানে সরকারের কি অভিজ্ঞতার অভাব, এটা নাকি 15.5 সীমাবদ্ধতার বছরের অভাব? আমলাতন্ত্র আমি বলছি না, এটা হচ্ছে ব্রিটিশদের দিয়ে যাওয়া আমলাতন্ত্র। আর স্পেশালি বলতে স্বাধীনতার পরবর্তীতে শুধু দলীয় মানে হচ্ছে দলীয় আমলাতন্ত্র প্রতিষ্ঠার যে প্রয়াস ছিল সেটা এখনো বিদ্যমান আছে। প্রশাসনে কি স্বৈরাচার তো মুক্ত করা হচ্ছে সম্ভব হয়েছে? 100% তো কখনো সম্ভব হচ্ছে না, এবং হচ্ছে সেই ক্ষেত্রে একটা কঠিন আনস্টেবিলিটি দেখা যেতে পারে। কিন্তু হচ্ছে অন্তত যারা হচ্ছে স্বৈরাচার ফ্যাসিস্টের বড় বড় দালাল ছিল, একদম ফেস ছিল, তাদেরকে অন্তত সরিয়ে দেওয়া হয়েছে। এবং আরো চেষ্টা করা হচ্ছে খুঁজে বের করে তদন্তের মধ্য দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আরএল দেশ সাম্প্রতিক নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আরএল দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনার কাছে আসতে চাই, আমরা আসলে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যের কথা আমরা প্রায়শই শুনি, সব রাজনৈতিক দলগুলো বলছে, সরকারের পক্ষ থেকে এই নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, সর্বদলীয় যে বৈঠক ঐক্যের প্রশ্নে। আমরা রাজনীতিতে দেখছি পাল্টাপাল্টি তর্ক বিতর্ক, নানান কিছু দেখছি। কোনো অসুস্থ প্রতিযোগিতা দেখছেন এখন, এবং ঐক্যে কোনো ঘাটতি দেখেন কিনা? না, হচ্ছে তর্ক বিতর্ক থাকা মানে যে অনৈক্য সেটা না, এটাকে মতের পার্থক্য বলে, এটাকে গণতন্ত্রের সৌন্দর্য বলে। পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি এটা তো অবশ্যই, কারণ হচ্ছে এটা দোষারোপ বলা যাচ্ছে না। এটা হচ্ছে ওনার মত আমার পছন্দ হয়নি, আমি ওনার মতের বিরোধিতায় নিজের মতটা প্রতিষ্ঠার চেষ্টা করলাম। এটাকে আপনি যদি দোষারোপ বলেন তাহলে আমি বলবো যে হচ্ছে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। দেখেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তাকে আমরা সকলেই সম্মান করি, শ্রদ্ধা করি, একজন সজ্জন রাজনীতিবিদ। তাই বলে উনি ওনার রাজনৈতিক দলের স্ট্যান্ড যেটা দিবেন সেটা যে পুরো জাতির স্ট্যান্ড হবে সেটা তো না। একই সাথে যদি জামাতার আমির, উনি সর্বজন গ্রহণযোগ্য মানুষ, শ্রদ্ধার মানুষ, ওনার রাজনৈতিক স্ট্যান্ড, ওনার রাজনৈতিক দলের স্ট্যান্ড যেটা হবে সেটা এই দেশের সকল মানুষের স্ট্যান্ড হবে না। জুনায়েদ সাকিব ভাইয়ের মতো একজন বিপ্লবী মানুষের স্ট্যান্ডও সারা দেশের সকল মানুষের স্ট্যান্ড হবে না। তো সেই জায়গা থেকে ওনারা প্রত্যেকের একটা রাজনৈতিক এজেন্ডা আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই জায়গায় থেকে ওনারা কথা বলেন। কিন্তু আমরা যে জায়গা থেকে কথা বলতে হয়, আমাদের জায়গাটা হচ্ছে বিপ্লবের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি 24-এর, সেই জায়গা থেকে আমাদের দায়বদ্ধতা থেকে কথা বলতে হয়। তখন সেই কথা বলতে গেলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ওনাদের সাথে মতের পার্থক্য হয়, ওনাদের মতগুলো হয়তো অনেক ক্ষেত্রে আমাদের পছন্দ হয় না, আমরা সেই মতের বিরোধিতা করি। এটাকে অনৈক্য বলা যাবে না, এটাকে মানে এটাকে মতের সৌন্দর্য বলা যায়, গণতন্ত্রের সৌন্দর্য বলা যায়। তো সেই জায়গা থেকে বাংলাদেশের স্বার্থে, এই দেশের জন্য, সীমানার জন্য, এই দেশের মানচিত্রের জন্য, এই দেশের জাতীয় পতাকা সম্মানের জন্য আমরা সকলে কিন্তু আবার ঐক্যবদ্ধ। যখন ঐক্যে আমাদের কোনো ঘাটতি সবাইকে নেই? এক জায়গায়, আমি মনে করি না যে ঐক্যে কোনো ঘাটতি আছে। আমরা কিছু বিষয় নিয়ে কথা বলতে হয়, কোথাও দেখা যাচ্ছে হচ্ছে বিএনপির লোকজন চাঁদাবাজি করে, সেই জায়গায় আমাদের বিএনপির বিরুদ্ধে কথা বলতে হয় যে আমাদের লোকজন চাঁদাবাজি করে। কোথাও জামাতার লোকজন করলে সেখানে তাদের বিরুদ্ধেও কথা বলতে হয়। কোথাও যদি মানে বিপ্লবের ধরে যদি বৈষম্য বিরোধী কেউ করে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়। বিষয়টা হচ্ছে আমাদের বলতে হয়, আমাদের নীতির জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আমাদের কথা বলতে হয়। এটাকে অনৈক্য না বলে এটাকে শুধরে দেওয়ার কথাও বলতে পারেন, এটাকে চাপে রাখার কথাও বলতে পারেন, যে চাপে রেখে মানুষকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেয়া, সুন্দর একটি সমাজ উপহার দেয়া, সেই জন্য বলতে পারেন। ওনারা উদ্যোগ নিচ্ছেন, অনেক কিছু চোখে পড়ে, অনেক কিছু চোখে পড়ে না। সেই ক্ষেত্রে যখন হচ্ছে আমাদের জায়গা থেকে এসব নিয়ে যখন হচ্ছে কথা আসে, জোর সমালোচনা আসে, তখন ওনারাও সেই ক্ষেত্রে সমালোচনার জায়গা থেকে সাবধান হতে পারেন। আর ওনারা যখন আমাদেরকে নিয়ে সমালোচনা করেন, আমাদের বিভিন্ন ভুলগুলো নিয়ে সমালোচনা করেন, অথবা কোনোটা ওনাদের চোখে ভুল, আমাদের চোখে ভুল না, সবার কাছে তো সবকিছু সঠিক হতে পারে না। তো সেই জায়গা থেকেও মানে এটা একটা সুন্দর, সুষ্ঠু, স্বাভাবিক এবং হচ্ছে আমি মনে করি একটি হেলদি রাজনৈতিক অবস্থায় বাংলাদেশে এখন বিরাজমান আছে। এখন প্রত্যেকে প্রত্যেককে খুব সম্মান করে কথা বলছে, প্রত্যেকে প্রত্যেকে খুব সুন্দরভাবে সমালোচনা করছে, প্রত্যেকে প্রত্যেকের মতের বিরোধিতা করতে পারছে। এক্ষেত্রে কেউ কাউকে শত্রু ভাবছে না, কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছে না। কিছু কিছু জায়গায় আঞ্চলিক কিছু কিছু নেতৃবৃন্দ থাকতে পারে যারা অন্যের মতামতকে সহ্য করতে পারে না, সেটা থাকতে পারে, কিন্তু সেন্ট্রালে, কেন্দ্রীয়ভাবে আমরা তো হচ্ছে সবার সাথে, সেই আমরা এখানে বসে যদি বিএনপি বিভিন্ন ভুল নিয়ে সমালোচনা করি, ঠিক সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা হলে জড়াজড়ি করে
কোলাকুলি করি। আমাদের ঠিক হচ্ছে বাইরে বসে সাদাবাজি নিয়ে কথা বলি, দখলদারিত্ব নিয়ে কথা বলি, আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে দেখা হলো, উনি আমাদেরকে জড়াইয়া ধরে আদর করে দেন যে ঠিক আছে কথা বল, এগুলা। এমনকি অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের জায়গা থেকে অনেক ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ আসলে আমরা যখন জানাই, ওনার সাথে সাথে অ্যাকশন নেয় যে ভাই এরকম বিষয় হয়েছে, এরকম অ্যাকশন নেয়। এমন বলে যে হচ্ছে একটু মজা করে সেদিন একজন সিনিয়র লিডার বলছেন আপনারা যে অভিযোগগুলো দেন দেখা যাচ্ছে এরা তো মারাত্মক অপরাধী, আমরা তো আমাদের অনেক কিছু দৃষ্টিতে আসে না। এটা একটা হেলদি পলিটিক্যাল প্র্যাকটিস হচ্ছে একদম বাংলাদেশে। ক্লিয়ার। এবং আমরা একটু অর্থনীতি নিয়ে কথা বলি, কারণ গত 15.5 বছরের যে অর্থনীতি আমরা লক্ষ্য করেছি, অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে একটি ভঙ্গুর অবস্থা অর্থনীতিতে আমরা লক্ষ্য করেছি, যে একটি অর্থনৈতিক শ্বেতপত্রেও কিন্তু উঠে এসেছে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া, দেশের ভিতরে লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি, সেই জায়গা থেকে আসলে কতটা উত্তরণ ঘটছে বা স্বাভাবিকতায় ফিরছে। বিপরীতে আমরা যদি বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখি, কি বলবেন? দেখেন, আপনি যদি আমাকে আজকে মানে হচ্ছে অভ্যুত্থানের পরে 6 মাসের মাথায় যদি আপনি আমাকে অর্থনৈতিক পার্থক্য নিয়ে আলোচনা করতে বলেন, আমার কাছে এটা টাফ মনে হবে। আপনার দীর্ঘ 16 বছর ধরে মানে হচ্ছে গুণে পোকার মতো যেই অর্থনীতিটাকে ভিতর থেকে খালি করে দেওয়া হয়েছে, সেই অর্থনীতিকে আবার দাঁড় করানোর জন্য এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে হচ্ছে আমরা আজকে অর্থনীতির যে জায়গায় দাঁড়িয়েছে, বাজার দ্রব্যমূল্যের কথা বলেন, দ্রব্যমূল্যের অনেক কিছুই হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে হয়। আবার মুদ্রাস্ফীতি একটা বিষয় আছে। চালের দাম 70 টাকা ছিল এতদিন মুদ্রাস্ফীতির কারণে, আপনি যদি এটাকে 30 টাকা করে দিতে যান তাহলে কিন্তু হচ্ছে একটা অন্য ধরনের সংকট তৈরি হবে মুদ্রাস্ফীতির বিষয়ে। তা আপনাকে এই ধীরে ধীরে, কেউ চাইলে মুদ্রাস্ফীতি 1 মাসের মধ্যে 30% থেকে এটাকে 10% নিয়ে আসতে পারে না, এটা সম্ভবও না। তো যদি এটা করতে যায় তাহলে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়বে। আমরা সেদিন কথা বলছিলাম যে হচ্ছে বাংলাদেশে আপনার নিয়ে তেল, সোয়াবিন তেল নিয়ে, সোয়াবিন তেলের আন্তর্জাতিক বাজার যে মূল্য আছে, আমাকে বলা হলো যে হচ্ছে যদি একেবারে আপনার সরকার তো একদম পুরোপুরি ভ্যাট ট্যাক্স উঠিয়ে দিয়েছে সোয়াবিন তেল আমদানির উপর থেকে, এটা উঠে দেওয়ার পরে একেবারে যদি এই অবস্থায় থাকে, তারপরও রমজানে 12 টাকা সোয়াবিনের তেলের দাম বাড়বে আন্তর্জাতিক বাজার অনুযায়ী যে অবস্থায়, তাহলে আপনার এই জায়গায় দাঁড়িয়ে আমরা হচ্ছে অনেক সমালোচনা করতে পারি। তবে একটা বিষয় ঠিক, যে হচ্ছে সিন্ডিকেট এটা ভাঙে নাই। আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে এই সময়ে এসে অনেক রাষ্ট্রের অনেকগুলো বিষয় হয়তো অনেক জায়গায় পরামর্শের জন্য অনেক জায়গায় কথা বলা হয় বা জানাশোনা হয়, যে হচ্ছে যেহেতু ছাত্র পরে এই অভ্যুত্থানের পরে অনেক সিনিয়র মানুষজনের সাথে কথা হয়, সিনিয়র রাজনীতিবিদদের সাথে, যে উপলব্ধিটা আসলে হচ্ছে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রটা না হচ্ছে রাষ্ট্র হিসেবে কখনো রানই করেনি, আর কবে রান করবে রাষ্ট্র হিসেবে সেটা নিয়ে আমাদের আমরা এই কথা শুনবো, আলোচনায় ফিরবো একটু। আপনার এই আলোচনা আমরা ফিরতে চাই প্রিয় দর্শক। আরএল দেশ সাম্প্রতিক নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। আরএল দেশ সাম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনার কাছে আসি। রাজপথে দাবির মিছিল, গত 15.5 বছরের স্বৈরতন্ত্রের যে ধকল কাটিয়ে সংস্কার, একটি গ্রহণযোগ্য নির্বাচন, মানুষের যে প্রত্যাশা, সরকার কতটা মোকাবেলা করতে পারছে, কতটা সঠিক পথে এগুচ্ছে, আপনার কাছে কি মনে হয়, সংক্ষেপে যদি বলেন? না, সবচাইতে বড় দুঃখের জায়গা তো হচ্ছে সরকারকে এই সময় এসে একটা অভ্যুত্থান করে মোকাবেলা করতে হবে কেন? এদেশের মানুষের নিজেদের জায়গা থেকে দায়বদ্ধতা কতটুকু? আমাদের যে কথাটা আমি তখন বলতেছিলাম যে আসলে হচ্ছে আমাদের এই দেশটা না হচ্ছে রাষ্ট্র হিসেবে গ্রো করেনি, যার কারণে হচ্ছে এই দেশতে কোনো মানুষ তার জনগণই রয়ে গেছে কিন্তু কেউ নাগরিক হয়ে ওঠেনি। প্রত্যেকে হচ্ছে তার ব্যক্তিগত জায়গা থেকেই চিন্তা করে, কিন্তু সামষ্টিক জায়গায় চিন্তা করলে যে হচ্ছে সকলে তার ব্যক্তিগত উপকারটাও হয়ে যাবে সেটা কেউই ভাবে না। প্রত্যেকে নগদে পেতে চাই, কিন্তু হচ্ছে একটা দীর্ঘস্থায়ী সমাধান কেউই চাই না, যার কারণে আমাদেরকে আজও এইসব মোকাবেলা করতে হচ্ছে। আর এই রাষ্ট্রটা 72-এর পর থেকে এই রাষ্ট্রটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে, সাংবিধানিকভাবে এমন একটা কাঠামো দেওয়া হয়েছে যাতে এই রাষ্ট্রটা সামনে চলতে গেলে সমঝোতা করে চলতে হয়। তাও সেই সমঝোতাটা হবে চোরদের সাথে, লুটেরাদের সাথে। সেই সমঝোতাটা হতে হবে যে হচ্ছে আপনার বৈদেশিক শক্তির সাথে। যদি আপনি আমাকে এক্সাম্পল দিতে বলেন তাহলে আমি বলবো যে হচ্ছে, কারণ 72-এর পরে গোলাম দস্তগীর মেবি হচ্ছে গোলাম মোস্তফা রেড ক্রিসেন্টের সভাপতি ছিলেন, এবং উনি এদেশ থেকে বৈদেশিক সহায়তাগুলোকে লুটপাট করে ভারতে পাচারের কারণে কিন্তু হচ্ছে 74-এর দুর্ভিক্ষটা হয়েছিল। তো হচ্ছে সেই গোলাম দস্তগীরকে কিন্তু কখনো গোলাম মোস্তফাকে কিন্তু কখনো বিচারের মুখোমুখি করা হয় নাই। এই সময়ে এসে আপনি হচ্ছে বেক্সিমকো
বা হচ্ছে সালমান এফ রহমানের যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশ থেকে সবচাইতে বেশি অর্থ পাচার করছে। কিন্তু আপনি চাইলেই সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে সিজ করে এনে এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারছেন না, মানে হচ্ছে সরকারি আয়ত্তে নিয়ে আসতে পারছেন না। আপনাকে সেই হচ্ছে আবার ভ্যাকসিনকোর সেই প্রেসিডেন্ট, এখন হচ্ছে ভ্যাকসিনকোর চেয়ারম্যান হিসাবে সেই সালমান এফ রহমানই আছে। সে জেলে থাকুক আর বাইরে থাকুক, যেখানেই থাকুক। তো হচ্ছে এই যে লুটেরাদের সাথে আপনার হচ্ছে একটা সমন্বয় করে চলতে হচ্ছে, সমঝোতা করে চলতে হচ্ছে। আজকে যদি হচ্ছে আপনার তেল আমদানির কথা বলি বা হচ্ছে ইয়ার কথা বলি, অধিকাংশই ওরাই আমদানি করে। আজকে যদি আপনি ওকে চাপ দেন যে হচ্ছে ওর থেকে আমদানি করবে না, তাহলে কালকে দেশে সংকট তৈরি হয়ে যাবে। রাষ্ট্রটাকে আপনারা এমন এমন জায়গায় আটকে রাখা হয়েছে। আমি সেদিন একজন গোয়েন্দা সংস্থার একজন কাছ থেকে শুনছিলাম যে হচ্ছে একটা ব্যক্তি তার কোম্পানির মাধ্যমে 60% খেজুর, রমজানের খেজুর সে আমদানি করে। তো সেই 60% খেজুর সে এখন হচ্ছে জেলে আছে। এখন তাকে গিয়ে তেল মালিশ করতে হচ্ছে যে হচ্ছে আপনি এবারে আমদানিটা করেন, যাতে হচ্ছে সে যদি আমদানি না করে, সে তো হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করছে, সে রাষ্ট্রকে চাপে রাখার জন্য সে তার ব্যক্তিগত সেই ইয়াটাকে হচ্ছে টিকিয়ে রাখে। কিন্তু হচ্ছে সরকার চাইলে 4 মাসে অর্ডার করে মানে হচ্ছে এত জনগোষ্ঠীর জন্য আপনার রমজানের খেজুর সাপ্লাই দিতে পারবে না। যার কারণে ওই যে সেই চোরকে জেলে রেখেও তার সাথে একটু সমঝোতা করে তার কাছ থেকে আনতে হয়। সেই জায়গা থেকে আমরা লুটেরাদের সাথে সমঝোতা করতে হয়। একই সাথে হচ্ছে আমি আরেকটা কথা বলি, এই যে ডাকাত যারা আছে তাদের সাথে আপনাকে সমঝোতা করে চলতে হয়। আপনি দেখেন হচ্ছে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় আছে, আপনি চাইলেই হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া শুরু করেন, এই ডাকাতদের কিন্তু আলাদা পিছনে পিছনে হচ্ছে আবার কয়েক হাজার করে হচ্ছে জনগোষ্ঠী আছে, সে যেই দলেই থাকুক তাদেরকে। তখন কি হচ্ছে, সেই অঞ্চলে যদি আপনি একটা ডাকাতকে ধরতে যান, তাহলে হচ্ছে এই লুটপাটকারীকে ধরতে যান, তাহলে সেই অঞ্চলে একটা আনস্টেবিলিটি দেখা দিবে। এখন কি করে, একটু শান্তিতে রাখতে দে, তুইও শান্তিতে থাক, আমরাও শান্তিতে থাকি, একটা সমঝোতার জায়গায় যেতে হয়। আর নাগরিক হিসেবে দেশের মানুষ, দেখা যাচ্ছে রেলের বিষয়টাই ধরেন, এই যে রেলের কর্মচারীরা, এরা দীর্ঘ সময় ধরে মানে হচ্ছে একজন টিটি বলেন, ইয়া বলেন, টিকিট চেকার বলেন, টিসি বলেন, এরা প্রত্যেকেই মানে হচ্ছে এত টাকা কামাইছে অবৈধ পথে। আজকে হঠাৎ করে তাদেরকে কেউ একজন বুঝ দিল, যেটা দেখলাম যে গোলাম রব্বানীর শ্বশুর নাকি হচ্ছে এটা নেতৃত্ব দিচ্ছে। তো হচ্ছে বুঝ দিল যে হচ্ছে তোমাদের বেতন বাড়ানো দরকার। তো এই যে গত 16 বছরে আমি রেলের এই আন্দোলনকে দেখিনি, তো তারা আজকে সেই আন্দোলনটা করতে হবে। এরা সবাই তো আর আওয়ামী লীগের না, এরা সবাই তো আর হচ্ছে ফ্যাসিবাদের দালাল না। বাট সেই জায়গায় যদি 50% যদি দাঁড়াই যেত যে না আমরা এই সময় এই আন্দোলনটা করব না, তাহলে কি হতো? তাহলে এই দেশের এই সময়ে যে একটা আনস্টেবিলিটি রেল কেন্দ্রিক দেখা দিয়েছে, এটা দেখা যেত না। কিন্তু ওই যে ব্যক্তি স্বার্থের জায়গায় গিয়েছে, যে তারা এই সময়টা দিত যে হচ্ছে ঠিক আছে আমরা ধীরে ধীরে হব। একই সাথে হচ্ছে মানুষের প্রত্যেকটা আন্দোলন দেখেন, ঢাকা কলেজ বলেন, এ বলেন, আমাদের শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা যখন পড়তাম, আমরা মনে করি যে হচ্ছে আমাদের দেশে শিক্ষা দেওয়া হয় মূলত দাস বানানোর জন্য, নাগরিক হয়ে ওঠার জন্য এই দেশে স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া হয় না। যার কারণে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখান থেকেই অধিকাংশ সচিব, অধিকাংশ ডিসি আছে, এখান থেকেই তারা সব শিক্ষা নিয়ে যায়। স্টুডেন্ট অবস্থায় আমরা সবাই নীতি কথা শুনি, কিন্তু দেখেন সচিবালয়ে ঢুকে একজন অ্যাক্সিডেন্ট হলে তারপর শুরু হয় লুটতরাজ। কারণ মেন্টালি তাদেরকে এমন ভাবে গড়ে তোলা হয়, তারা হয় দাস হবে, না হয় অনৈতিক নীতিহীন হিসেবে গড়ে উঠবে। শিক্ষা বলতে হচ্ছে এই দেশের মানুষকে, শিক্ষিত জনগোষ্ঠীগুলো খুব সহজে হচ্ছে প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না। শিক্ষিত জনগোষ্ঠী কি করে, হচ্ছে আপনাকে একজনে ধমক দিল বা হচ্ছে একটা থাপ্পড়ও দিল, যা থাপ্পড়টা একটা খাইছি, এখন যদি আমি আরেকটা দিতে চাই তাহলে আমি আরো 2টা খাবো, সুতরাং আমি আর দিব না, এই করে প্রতিবাদ না করে ফিরে চলে আসে। কিন্তু আপনি দেখেন একজন রিক্সাওয়ালাকে আপনি একটা ধমক দিয়ে কথা বলেন, সে কি করবে? সে আপনাকে উল্টো তার ব্যক্তিত্বে লাগে, সে উল্টো গিয়ে আপনার প্রতি হামলে পড়ে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এই জায়গা থেকে আসলে ভাষাটা উত্তরণ আসলে কবে নেই। ঘটবে? একজন নাগরিকের মর্যাদা, একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব এই দেশের কোনো মানুষই পালন করে না। আপনি যদি পালন করতে যান, আপনাকে এই দেশের মানুষ নাগরিক ভাববে, এই দেশের মানুষ পাগল ছাড়া আর কিছুই ভাববে না। এই পরিবর্তনটা একদম নাগরিক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত হতে হবে। আর নাগরিককে যদি নাগরিকের দায়িত্ব কর্তব্য পালন করা শুরু করে, বাংলাদেশ রাষ্ট্রটা রাষ্ট্র হিসেবে রান করতে পারবে। আর রাষ্ট্র হিসেবে রান না করলে এই বাংলাদেশকে সবসময় চতুর্দিক থেকে বৈদেশিক শক্তি মানে হচ্ছে সবসময় চুষে খাবে। ভারত আওয়ামী লীগ চলে গেছে, কি হয়েছে? এখন আরেক দলের উপর ভর করবে, সমস্যা নেই তো, তাদের জন্য এটা সমস্যা না। তারা 15 বছর আওয়ামী লীগকে দিয়ে দেশকে শোষণ করেছে, আগামী 5 বছর প্রয়োজন আরেকটা দলকে দিয়ে শোষণ করবে, তাদের বড় কোনো ক্ষতি হয় না। বাট তাদের একটু হচ্ছে আনস্টেবিলিটি দেখা দেয়। আমি শেষ কথাই বলবো, এদেশের মানুষকে দায়িত্বশীল হইতে হবে এবং প্রত্যেকের নিজ জায়গা থেকে ব্যক্তি স্বার্থের সাথে সামষ্টিক স্বার্থটা চিন্তা করতে হবে। না হয় আগামী, আজকে এখানে বলছি,
হয় আগামী 50 বছরের মধ্যে ভারত হয় আমাদের এই ভূখণ্ড ধরে নিয়ে যাবে, আর না আমাদের এই ভূখণ্ড শক্তিশালী হয়ে ভারতের উপর প্রভাব বিস্তার করবে। দুইটার একটা হবে। অসংখ্য ধন্যবাদ জি জনাব আব্দুল হান্নান মাসুদ। মাসুদ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আরএল দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।